এসআইআর 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 নিয়ে এত হইচই। বিহারে কিন্তু ভোট আসছে আর বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিহারের এসআইআর, বাংলার এসআইআর, কবে হবে বাংলায় এসআইআর, বাংলায় ভোট কি এগিয়ে আসবে, এরকম 1000 প্রশ্নের একটা মাত্র উত্তর। ছোট্ট বিজ্ঞাপনী। বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আর এবার ভোটদানের পালা। ভোটার কার্ড ছাড়াও 12টি বিকল্প পরিচয়পত্রে ভোটদান করা যাবে, এমনটা ইলেকশন কমিশন তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। তার মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে কমিশন। কি কি? ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র জারির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মানরেগার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তার সঙ্গে আরও 10টি পরিচয়পত্র রয়েছে, যে পরিচয়পত্রগুলো নিয়ে বিহারে ভোট দান করতে পারবে আম জনতা, যাদের নাম অবশ্যই তালিকায় রয়েছে, যাদের এপিক কার্ড রয়েছে। তার বাইরে এই 12টি পরিচয়পত্র থাকলেও আপনি কিন্তু গিয়ে মতদান করতে পারবেন, কিংবা আপনি কিন্তু গিয়ে ভোট দিতে পারবেন। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে আজকে একটি হলফনামা জারি করে একেবারে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। অর্থাৎ বিহারে এবার ভোটের দামামা বাজলো বলে। বিহারের ভোট, তারপর বিহারের ইলেকশন, তার আগে বিহারের এসআইআর শেষ হয়ে গিয়েছে। সেখান থেকে কত বাদ পড়েছে, কত লক্ষ ভোটার রয়েছে, সেই সমস্ত খসড়া, সেই সমস্ত চূড়ান্ত তালিকা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের ভোটে কি হবে তার থেকেও বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছি আমরা বাঙালিরা, বাংলায় এসআইআর কবে হবে সেই প্রশ্নে। আমার সঙ্গে এই মুহূর্তে খালিদ জামান, আমার সহকর্মী রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, মোট 12টি পরিচয়পত্রের কথা যে নির্দেশিকা ইস্যু করা হয়েছে ইলেকশন কমিশনের তরফে, সেখানে জানানো হয়েছে। বিস্তারিত বলো, এই সমস্ত পরিচয়পত্র থাকলেই কি ভোট দেওয়া যাবে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের যে জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে 1951 সালের, সেই ক্ষমতা ব্যবহার করে কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারের সহ 4টি যে উপনির্বাচন রয়েছে, দেশের 8টি জায়গায় যে উপনির্বাচন রয়েছে, সেখানে কিন্তু এই ক্ষমতা ব্যবহার করে তারা কিন্তু ভোট চাপ পরিচালনা করবে। এবং সেক্ষেত্রে তারা যে বিষয়টা বলেছেন, জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা বলা হচ্ছে যে এপিক কার্ড সহ আর একটি যে কোনো ডকুমেন্ট, অর্থাৎ এই যে 12টি বিকল্প যে ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে, সেই 12টা বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্প নথিপত্র থাকলেও কিন্তু যে ভোটার তারা কিন্তু নিজের ভোট দান করতে পারবেন। অর্থাৎ বলা যেতে পারে যে তারা নিজের যে ভোট প্রক্রিয়া, ভোটের অধিকার রয়েছে, সেটা তারা অধিকার পালন করতে পারবেন। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে, সেটা হচ্ছে যে এই যে 12টি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে কি কি রয়েছে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস থাকলে তারা ভোট দিতে পারবে, একটা তালিকা ইতিমধ্যে তারা দিয়েছেন। এবং এই তালিকা যদি আমি তোমাকে বলি, তাহলে সেই তালিকার মধ্যে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্ট সহজে সাধারণ মানুষের কাছে থাকবে। সেক্ষেত্রে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্ট সহজে সাধারণ মানুষের কাছে থাকবে। সেক্ষেত্রে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে যে সাধারণ মানুষের অসুবিধা হবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ যাতে তাদের ভোট অধিকার সহজে প্রয়োগ করতে পারে, তার জন্য কিন্তু তারা এই যে 12টি বিকল্প নথির কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে আধার কার্ড, যেটা সাম্প্রতিক আমরা দেখেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে সেটা পরিচয় হিসাবে গ্রহণ করতে হবে। এবং তার পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, মনরেগা জব কার্ড, যারা একেবারে প্রান্তিক শ্রমিকরা রয়েছেন তাদের কাছে মনরেগা জব কার্ড থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পোস্ট অফিস বা ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক থাকে, সচিত্র পাসবুক থাকে, সেটা তারা ব্যবহার করতে পারবেন। একেবারে আমিও সেই তালিকা দেখতে পাচ্ছি খালেদ, একেবারে সেই তালিকা তুমি পাঠিয়েছো আমাদের কাছে রয়েছে। সেখানে হেলথ ইন্স্যুরেন্সের স্মার্ট কার্ড রয়েছে, লেবার আয়ুষ্মান ভারতের হেলথ কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট থেকে শুরু করে সার্ভিস আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে অফিসিয়াল আইডেন্টিটি কার্ড, ইউনিক ডিসেবিলিটি কার্ড। মোট 12টি পরিচয়পত্রের কথা ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে। এই 12টি পরিচয়পত্র থাকলে এপিকের বাইরে এবার একটু পরিচয়পত্র দেখিয়েও কিন্তু আপনি ভোটদান করতে পারবেন। খালেদ আমার সঙ্গে রয়েছে। খালেদ, কোথাও যেও না, তোমার কাছে এক্ষুনি ফিরবো। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস, তিনিও রয়েছেন। বিশ্বজিৎ বাবু নমস্কার। ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। আমি আপনার কাছেও ফিরবো, কিন্তু তার আগে গতকাল 9-10-2025 মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বক্তব্য রেখেছেন এসআইআর নিয়ে। মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগ তুলেছেন সিইও, তার বিরুদ্ধে
সিইও কে হুঁশিয়ারি দিয়েছে দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন এখানে যিনি সিইও রাজ্যে থেকে গেছেন, যার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের ভয় দেখাচ্ছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিক কি বলেছেন শুনুন। শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পরেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি অভিযোগ করা হয় এবং তারা আজ তাদের একটি দল রীতিমতো ডেপুটেশন দিতে যায় রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে, এবং সেখানে একটি অভিযোগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ রয়েছে, সিইওর বিরুদ্ধে এই মন্তব্য করা হয়েছে, সেই কারণে তারা গিয়েছেন। আমার সঙ্গে বিশ্বজিৎ দাস রয়েছেন, আমার সঙ্গে আমার সহকর্মী খালেদ জামান রয়েছেন। খালেদ, প্রথমে তোমাকে দিয়ে শুরু করি। বাংলায় এসআইআর হচ্ছে, এটা নিয়ে আর কোনো দ্বিতীয় প্রশ্ন নেই, দেয়ার আর নো সেকেন্ড অপশনস টু দিস। কবে হচ্ছে, কবের মধ্যে শেষ হচ্ছে, আর এর জন্য কি ভোট এগিয়ে আসতে পারে? খালেদ। দেখো, জাতীয় নির্বাচন কমিশনে যে 4 সদস্য বিশেষ প্রতিনিধি দল এসেছিল, তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে এই মাসের মধ্যে কিন্তু এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। অর্থাৎ যদি বিজ্ঞপ্তি জারি করা হয় তাহলে এই মাস থেকেই কিন্তু যে এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালু হয়ে যাবে, সেটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে গিয়েছেন। এবং তার পাশাপাশি তারা যে বিষয়টা জানিয়েছেন যে যদি এসআইআর সম্পূর্ণ হয় তার 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন হবে। যদি আমরা ধরেই চলি যে এসআইআর প্রক্রিয়া করতে যদি 3 মাস লাগে, অর্থাৎ জানুয়ারি মাস লাগে, তাহলে জানুয়ারি থেকে 3 মাস মার্চের মধ্যে কিন্তু তারা এই পশ্চিমবঙ্গে নির্বাচন করে দেবেন বলে পরিষ্কার তারা কিন্তু এখান থেকে বলে দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে এই মাসে কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, এবং এসআইআর বিজ্ঞপ্তি জারি হলে তার সমস্ত যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু শুরু করে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তবে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী গতকাল যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং এসআইআর এর বিরোধিতায় মানুষের জনরোষের কথা বলেছেন, সেক্ষেত্রে কতটা এই এসআইআর প্রক্রিয়া যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কতটা সঙ্গ দেবেন বা কতটা তারা সমর্থন করবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে বিএলওদের নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু এখনো প্রচুর ঘাটতি রয়েছে বিভিন্ন জেলা। সেক্ষেত্রে বিএলও নিয়ে গিয়ে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে যে সরকারি কর্মীদের ব্যবহার না করে যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এমনকি বিজেপির পক্ষ থেকে এই অভিযোগও করা হচ্ছে যে তারা তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মীদের বিএলও হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এরকম একটা মারাত্মক অভিযোগ বিজেপির পক্ষে। বেশ, খালেদ সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে। বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, একটাই প্রশ্ন করার, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ আসছে। প্রথম অভিযোগ যেটা ভারতীয় জনতা পার্টি করছে, বিএলও না নিয়োগ করে আপনারা তৃণমূল কংগ্রেস কর্মীদেরই অস্থায়ীভাবে নিয়োগ করছেন এইসব পদে। আবার আপনারাই বলছেন যে সিইও নাকি দুর্নীতিগ্রস্ত। কার কথা মানবো, কার কথা মানবো না, বিশ্বজিৎ বাবু বলুন তো। দেখুন, সিআইআর একটি কনস্টিটিউশনাল প্রসেস এবং সেখানে বিএলওদের নির্বাচন সেটা রাজ্য সরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তারা যৌথভাবে, কারো যদি অমত থাকে, কনসেন্স না থাকে, তারা যদি সহমত না হয় তাহলে বিএলও নিয়োগ হতে পারে না। সুতরাং বিএলও নিয়োগ করেছে যারা সঠিকভাবে কাজটা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে করবে সেটা নিয়ে। এখন এই একটা প্রশ্নই খালি আমি তোমাকে বলবো ইলমাস, যে এসআইআর একটা কনস্টিটিউশনাল প্রসেস, সেখানে কাজ হচ্ছে সেটা নিয়ে রাজনীতি হচ্ছে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করা রাজনৈতিক খেলা শুরু হয়েছে। তুমি এই পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে ভাবো, উত্তরবঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয় হলো, সেখানে আজকে যদি আর 15 দিনের মধ্যে নোটিশ হয়, যদি এসআইআর এর কাজ শুরু হয়, তাহলে ওই এলাকার মানুষ আগে তাদের ডকুমেন্টস বাঁচাবে না আগে তাদের জীবন বাঁচাবে?
যে ডকুমেন্টস গুলোর কথা তারা চাইছে 2002 সালের পর যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, সেই ডকুমেন্টস গুলো এই অল্প সময়ের মধ্যে সংগ্রহ করা কি সম্ভব? দেখো, এসআইআর নিয়ে রাজনৈতিক বিবাদ থাকতেই পারে, রাজনৈতিক হুমকি থাকতেই পারে, কিন্তু এটা মানবিকভাবে ভাবতে হবে যে এই যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছে তাদের সম্ভব কিনা। আর বিশ্বজিৎবাবু, এখানে একটা জিনিস না বললেই নয়, আপনাকেও আমি মনে করিয়ে দিচ্ছি, আরো একবার বলে দিচ্ছি, খালেদ জামাল আমার সহকর্মী রয়েছে, আমি খালেদকেও একবার স্ক্রিনে আনতে বলবো। খালেদও আপনাকে বলে দেবে, খালেদ এই খবরটাকে প্রথম দিন থেকে ট্র্যাক করছে, সেও জানে বাংলায় কিন্তু এসআইআরটা হচ্ছে বিশ্বজিৎবাবু, তাই তো খালেদ? একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের মতো কিন্তু এই মাসেই কিন্তু তারা বিজ্ঞপ্তি জারি করবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, সারা দেশ জুড়ে যে এসআইআর হবে সেটা কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তার থেকে বাইরে নয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু এই মাসেই তারা বিজ্ঞপ্তি জারি করবেন, এই আশ্বাসটা তারা দিয়ে গেছেন। এবং তার জন্যই সমস্ত নির্বাচনী আধিকারিক থেকে নিয়ে এডিএম ইলেকশন, ওসি ইলেকশন, ইআরও, এইআরও সহ যারা সিস্টেম ম্যানেজাররা রয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব এই এসআইআর প্রক্রিয়ার যে। খালেদ, একদিকে বোঝা যাচ্ছে যে এসআইআর হবে, কিন্তু বিশ্বজিৎ বাবু যে প্রশ্নটা কিছুক্ষণ আগে তুললেন যে 2002 আগে যে যে জিনিসপত্র চাওয়া হচ্ছে সেই জিনিসপত্র কোথা থেকে পাবো, কে দেবে? বিহারেও তো 2002 আগে এই একই প্রবলেম ছিল, মানে যদি বাংলায় থাকে বিহারেও থাকবে, বিহারে কিভাবে হলো আর কেন বাংলায় হতে পারবে না সেটা আমি বিশ্বজিৎ বাবুর কাছে জিজ্ঞেস করবো। তোমার কাছে প্রশ্ন, বিহারে কিভাবে করলো কমিশন? স্মুথলি করলো? আমি বলছি না ইলমাজ, বিহারের সঙ্গে বাংলার পরিস্থিতি আলাদা। আমি আসবো বিশ্বজিৎ, কিন্তু আমি একবার আমার সহকর্মীর কাছ থেকে শুনে নিই। খালেদ, একেবারে দেখো, সেই বার্তাই কিন্তু এই যে বিশেষ দল এসেছিল জাতীয় নির্বাচন কমিশনে, তারা কিন্তু এই প্রশ্নই তুলেছেন যে বিহারে যখন এসআইআর হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে হবে না কেন? এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়াল নিজেও বলেছেন যে আমরা কিন্তু বিহার থেকে অনেক ভালো করে এসআইআর পশ্চিমবঙ্গে করব। সেই কথা কিন্তু তিনি বৈঠকে যারা ইআরও, এআরও এবং যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন। অর্থাৎ বলা যেতে পারে যে যখন বিহারে এসআইআর সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তারা আরো ভালোভাবে করবে, এই আশ্বাসটা তারা দিয়েছেন। এবং সেক্ষেত্রে তারা যেটা চাইছেন যে যত দ্রুত সম্ভব এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং এই মাসের মধ্যে যাতে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণভাবে এসআইআর যে প্রক্রিয়া রয়েছে, বিশেষ করে এই যে ফর্ম আপলোড করা, এনিউমারেশন ফর্ম যেটা রয়েছে সেটা আপলোড করা এবং তার পাশাপাশি ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, এটা যাতে এর কাজ যাতে হয় এবং তার করে বিশেষ করে 2002 সালের যে এসআইআর এর ভোটার তালিকা তার সঙ্গে 2025 সালের যে ভোটার তালিকা তার ম্যাপিং করার যে কাজ দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছে জাতীয়। একেবারে ধন্যবাদ খালেদ জামাল আমার সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ খালেদ ফর গিভিং আস দ্য পয়েন্ট টু পয়েন্ট আপডেটস। এবার বিশ্বজিৎ দা, ইটস ইউ এন্ড মি নাও, কি বলবে? দেখো, সমস্যা তো কিছু একটা রয়েছে, সেই সমস্যাটা তো আমরা বুঝতে পারছি। তুমি যেটা বলছো কিংবা আপনি যেটা বলছেন বিশ্বজিৎ বাবু, আপনি বলছেন যে একটা টেকনিক্যাল এরর রয়েছে, কিন্তু এই টেকনিক্যাল এরর তো বিহারের জন্যও ছিল, বিহারেও এই একই টেকনিক্যাল এরর ছিল না কি? ছিল না, কারণ বলে দিই, বিহারে যে সরকারে ছিল রাজ্য সরকার, সেটা বিজেপি শাসিত সরকার, আর এ রাজ্যে তৃণমূল শাসিত সরকার। দুটোর মধ্যে ফারাক কি? কারণ যে কাগজ তৈরি করার একটা ব্যাপার ছিল, কারণ এখানে তো ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট, কারণ সেখানে সরকার কাগজ তৈরিতে অনেকটা সাহায্য করেছে। এখানে যদি সরকার সহযোগিতা না করে, কারণ সমস্যাটা হচ্ছে এসআইআর নিয়ে নয়, দেখবে যে সরকারিভাবে তৃণমূল কংগ্রেস থেকে যারা বলছেন তারা বলছেন যে বৈধ ভোটারের নাম যাতে একটাও বাদ না যায়, এবং এই পদ্ধতিটা যে এই অল্প সময়ের মধ্যে শেষ করা, এটা প্রবলেমেটিক। এটা নিয়ে এখানে আমার একটা প্রশ্ন বিশ্বজিৎ বাবু, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। অফকোর্স আমরা গণতন্ত্র থেকে এটাই এক্সপেক্ট করবো যে বৈধ যারা ভোটার রয়েছেন, যিনি বা যারা ভোটার রয়েছেন তাদের নাম যেন বাদ না যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই আশঙ্কা তো তখন আমরা করব যখন এরকম প্রেসিডেন্স দেখব। এরকম প্রেসিডেন্স কি দেখা গেছে, নাকি এখানে কোথাও মনে করা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কিছু ঘটতে পারে? কোনটা? রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে, সেই কারণেই তো একটা পলিটিক্যাল হুমকি এটা মনে হচ্ছে যে তুমি যদি তোমার কাগজ না থাকে তাহলে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। পুশব্যাকের কথা আমরা আগেও শুনেছি,
যে পুশব্যাক করা হবে। এমন ঘটনাও তো আসামে ঘটেছে যে থানা থেকে ডেকেছে, থানা থেকে ডাকার পরে তাকে দেখা করতে বলার পরে তাকে সরাসরি এবং আমি জাস্ট মনে করিয়ে দেবো আপনাকে বিশ্বজিৎ বাবু, পুশব্যাক করে দেওয়ার পরও দেশে গণতন্ত্র যেমন আছে, দেশে জুডিশিয়ারি বলেও একটা সিস্টেম আছে, এবং সেই সিস্টেম কিন্তু জাস্ট গত মাসের ঘটনা, যেখানে ওই পুশব্যাকের পর আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে এই বাংলারই এক বাসিন্দাকে। নিশ্চয়ই আপনি জানেন। এইটা দেখো ইলমাজ, প্রথমে হচ্ছে পুশব্যাকটা সঠিক পদ্ধতিতে হয়নি, কারণ এটা করা উচিত না, এটা কাম্য নয় একজন নাগরিকের কাছে। তার ভিতর দিয়ে যে ট্রমা যায় তুমি বুঝতে পারছো, এখানকার নাগরিক হয়ে তাকে বাংলাদেশে চলে যেতে হলো। একটু আগে তোমার প্রতিনিধি বলছিলেন যে ভালো করে এসআইআর হবে, মনোজ আগরওয়াল বলেছেন ভালো করে। আচ্ছা, এসআইআর হওয়ার ভালো আর খারাপ করা কি আছে? যে খারাপ করে আবার এসআইআর হতে পারে, ভালো করে এসআইআর হতে পারে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে ইন্টেনশনটা কি। আমরা মানে ভালো করে, দেখুন আমরা বাঙালিরা তো সচরাচর বলেই থাকি এই কাজটা ভালো করে করব, কিংবা এই কাজটাকে একটু মন দিয়ে করব। আপনারা নেগেটিভটা ধরছেন কেন? কনস্টিটিউশনাল প্রসেস, এখানে এসআইআর হবে, হ্যাঁ না, মানে এসআইআরটা মন দিয়ে করা হবে, এটাও তো বলা হতে পারে, হয়ে থাকতে পারে। এই পজিটিভটাও তো আমরা ধরতে পারি। আমি বলছি ইলমাজ, এটা ভালো করে করার বিষয় না। আমি বারবার বলছি এটা একটা সংবিধানের একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে হবে, কিন্তু সময়টা ইম্পর্টেন্ট। কোন সময় হচ্ছে এবং নাগরিকদের সময় দিতে হবে, তো তার যে তথ্য চাইছে তার জন্য আমি 15 দিন 1 মাস টাইম দিলাম, 15 তারিখ পর্যন্ত টাইম দিলাম, তার মধ্যে সব কমপ্লিট করতে হবে, তার 3 মাস পরে নির্বাচন হবে। অর্থাৎ এই টাইম লাইন, এই যে কাজটা, এটা একটা সংবিধানের বিষয়, একটু সময় নিয়ে করলে। আপনার কি মনে হচ্ছে রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে এই গোটা প্রক্রিয়াটা? এত হারিডলি কিংবা তাড়াহুড়োয় রাজনৈতিক কারণে করা হচ্ছে? একদম রাজনৈতিক কারণে তাড়াহুড়ো করা হচ্ছে, কারণ এখান থেকে প্রত্যেকে চাইছে পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্য। শুধুমাত্র যে অবৈধ ভোটারদের সরিয়ে দেওয়া, তুমি তো জানো যে স্বাভাবিকভাবে ভোটার লিস্ট সংশোধনের সময় থাকে অক্টোবর মাস থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত। যাদের 2 জায়গায় নাম আছে, যারা মৃত ভোটার, তাদের নাম সংশোধনী করা হয়, এবং তারপরে আজকে নতুন করে যেগুলো অবৈধ ভোটার অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করছে অনেকে, যে নির্বাচন কমিশন, তাদের জন্য এই এসআইআরটা গুরুত্বপূর্ণ বলছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যারা বৈধ ভোটার তাদের কাগজপত্র সংগ্রহ করতে যদি সময় লাগে এবং তাকেও যদি অবৈধ ভোটার দেখে দেওয়া হয়, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক। আপনি বলছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কিছু করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বাস করুন, এই একই কথা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছে। 9 অক্টোবর 2025 ঠিক একই কথা, ঠিক যেটা বিশ্বজিৎ বাবু আজ বললেন, গতকাল আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলছেন বিজেপি নামক এই দলকে ধিক্কার জানাচ্ছি, যারা বিজেপির কথায় শুধুমাত্র রাজনীতি করছে, গৈরিকীকরণ করছে এজেন্সিগুলোকে দিয়ে। এসআইআর এর নামে সঠিক ভোটারদের বাদ দিলে মনে রাখবেন। শুনুন, আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরিকীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, সমস্ত এজেন্সিকে দিয়ে ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এবং এসআইআর এর নাম করে জেনুইন ভোটারদের ভাট দিলে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ বাবু, আমি ফিরবো আপনার কাছে, আপনাদের সঙ্গেও ফিরবো। এর আরো কিছু রাজনীতি দেখা বাকি রয়ে গেছে, এসআইআর নিয়ে এখনো রাজনীতি চলছে, সেই সব খবরে নজর রাখবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী ঝলক। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। সিইও দফতরে রাজ্যের বিরোধী দল নেতা আজ পৌঁছে গেলেন। অভিযোগ জানাতে গিয়েছিলেন সিইও দফতরে। বিজেপির প্রতিনিধি দলকে নিয়ে আজ শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছে গিয়েছিলেন। প্রতিনিধি দলে শুভেন্দু অধিকারী ছিলেন, অসীম সরকার, বঙ্কিম ঘোষ, তারা সবাই ছিলেন, এবং সেই ছবি আপনারা দেখছেন। প্লাকার্ড হাতে সিইও দফতরে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল। বিশ্বজিৎ বাবু আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ বাবু, রাজনীতি হচ্ছে কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। দেখুন, এই যে একটা রাজনীতি শুরু হলো এই মুহূর্তে, আমরা জানি একটা রাজ্যে যখন নির্বাচন হয় তার আগে কতগুলো ইম্পর্টেন্ট ইস্যু থাকে। আপনি ভাবুন তো, এই মুহূর্তে নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ইস্যু কি? এসআইআরটা ইস্যু হয়ে গেল, কারণ আমরা এর আগে দেখছিলাম বাংলা বাঙালির যে উষ্মা এবং অনুপ্রবেশ, সেটা ইস্যু ছিল।
এসআইআর কিন্তু অনুপ্রবেশের ইস্যুকে আরো ধারালো করলো এবং সেই সঙ্গে সঙ্গে এনআরসি, গতকাল এই প্রশ্ন উঠেছে যে এনআরসি হচ্ছে এসআইআর এর পরবর্তী ধাপ। সুতরাং সত্যি এই যে আশঙ্কা এবং মানুষের মধ্যে একটা ভয় তৈরি করা, সেই ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি জানি না তবে ভয়টা কেন বিশ্বজিৎ বাবু, এই প্রশ্নটা না করলেই নয়, ভয়টা কেন? এসআইআর এই প্রথম ভারতবর্ষে হচ্ছে এমন তো নয়, এর আগে একাধিকবার এসআইআর হয়েছে, ভারতবর্ষেই হয়েছে, 2002 সালেই এসআইআর হয়েছে। যদি আমরা সেভাবে দেখি, এই 26-এর এসআইআর এর আগে এত ভয় কিসের? ইলমাজ, আমি আপনাকে ঠিক এই প্রশ্নটাই আবার যদি ব্যাক করি তাহলে বলি যে এর আগে 2002 সালে যখন এসআইআর হয়েছে, যেখানে 28 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তখন কেন এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি, ভোটের ইস্যু হয়নি বলুন তো? আজকে কেন এটাকে ভোটের ইস্যু হচ্ছে? কারণ পরিষ্কারভাবে এই এসআইআর এবং এর সঙ্গে এনআরসির যে যোগটা, সেটা আসাম দেখে মানুষ বুঝতে পারছে। এবং এটাও তো ঠিক যে মানুষকে একটা বিভ্রান্ত করা, ওই যে পুশব্যাকের কথা আপনি বলছিলেন না, পুশব্যাক করা হচ্ছে এবং আবার ফিরিয়েও আনা হচ্ছে। এই যে দোলাচলটা, এই যে মানুষের প্রতি যে অবিচার করা হচ্ছে, সেটা মানুষ মেনে নিতে পারছে না। এটা সাংবিধানিক ভাবে যে আমরা তো প্রত্যেকে চাই, আমি আপনি আমরা সবাই চাই যারা বৈধ ভোটার তারা আমার দেশে থাকবে, আমার দেশে ভোট দেবে। কিন্তু অবৈধভাবে কেউ যদি থেকে আমার সরকার নির্বাচন করে তাহলে সেটা কাম্য নয়। এবং 2002 সালের পরে যে ভোটার লিস্ট হয়েছে এবং পরবর্তীকালে, সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো বিশ্বজিৎ বাবু, এই 2024 সালের নির্বাচনটা হচ্ছে কি নিয়ে? এসআইআর নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে, চাকরি বাকরি আমরা পাবো কি পাবো না সেটা নিয়ে, যুব সমাজের উন্নয়ন হবে কি হবে না তা নিয়ে, নাকি স্রেফ রাজনীতি নিয়ে? কোনটা নিয়ে হচ্ছে? দেখুন, স্রেফ রাজনীতি হচ্ছে কোনো রাজনৈতিক দল বা বিরোধী দল, শাসক, তাদেরকে তো একটা ইস্যু ভিত্তিক এগোতে হবে যে কেন ভোট দেবে, আগামী 5 বছরের পরিকল্পনা কি। আমরা তো সুস্থ গণতন্ত্রে সেটাই দেখি যে শাসক একটা তার এজেন্ডা বলে দেয় এবং বিরোধী বলে যে তারা কি কি করতে চাইছে, সেটার অভাব দেখতে পাচ্ছি একেবারে। এবং এই অভাবটাই কোথাও গণতন্ত্রকে ধীরে 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 হত্যা করছে, মনে হয় নাকি? হালবাত মনে হয়। বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আপনি আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিলেন। একটা প্রশ্ন এই মুহূর্তে আপনাদেরকে না করলেই নয়, 2026-এ আপনি যখন ওই বুথে গিয়ে ভোট বাক্সের বোতামটা টিপবেন, কোন ইস্যুতে টিপবেন? চাকরি বাকরি, রুটি কাপড়া মাকান, পেটের খাওয়ার দাওয়ার, কোন ইস্যুতে? কারণ গত 1 বছর ধরে দুর্নীতি, ইডির রেড, কেন্দ্রীয় বঞ্চনা এবং এই এসআইআর এর বাইরে কোনো ইস্যু কি আপনি শুনেছেন, দেখেছেন? আপনার কোনো ইস্যু নিয়ে কি কেউ কোনোদিন কথা বলেছে? এসআইআর একটি প্রক্রিয়া, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটি কনস্টিটিউশনাল অ্যাফেয়ার, যেটা প্রথমবার হচ্ছে না, এর আগে বহুবার হয়েছে। 2026-এর আগে এত জুজু কেন, এত রাজনীতি কেন? প্রশ্ন উঠছে। প্রশ্ন করুন, কারণ প্রশ্ন করলেই ভাবা প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন।